সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের আজকে নতুন পর্বে। আজকের পর্বটা আমরা আলোচনা করব ঢাকার বোর্ড 2021-এ আসা একটি কোশ্চেন, যেটা এসেছিল তোমাদের চ্যাপ্টার 3 সরলরেখা অধ্যায় থেকে। তো দেরি না করে শুরু করে ফেলি। দেখো, ক নম্বর কোশ্চেনটাতে বলেছে উদ্দীপকে এখানে একটা ফিগার দেওয়া আছে, আর এই ফিগার দেখে আশা করি আমরা এভাবে এত কিছু বুঝতে পারবো না। আমরা কোশ্চেন পড়তে পড়তে তখন এই জিনিসগুলো ক্লিয়ার করে ফেলবো। ওকে, তাহলে ক নম্বর কোশ্চেনটা আমরা পড়ে দেখি। দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষ ও 2 বিন্দু থেকে 2,2 ওয়াই অক্ষ ও 2,2 বিন্দু থেকে a,5 বিন্দুটির দূরত্ব সমান হলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটির দূরত্ব এবং এই 2,2 বিন্দু থেকে এই বিন্দুটির দূরত্ব সমান হলে এ এর মান নির্ণয় করো। ওকে বন্ধুরা, তাহলে আমরা সলভে চলে যাই। আচ্ছা বন্ধুরা, দেখো তো, আমরা যদি এখানে একটা অক্ষ আঁকি, তো এটা আমরা জানি এটা ওয়াই অক্ষ লম্ব বরাবর, এবং সমান্তরাল অক্ষটাকে এক্স অক্ষ আমরা বলে থাকি। তো বলছে ওয়াই অক্ষ থেকে আমি ধরে নিলাম আমার a,5 বিন্দুটা এখানে আছে, ধরে নিলাম এখানে আমার বিন্দুটা a,5। তো ওয়াই অক্ষ থেকে মানে এই অক্ষটা থেকে এটা দূরত্ব সমান বলছে। আচ্ছা বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখো তো, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব আমরা কিন্তু এই বিন্দু থেকে বের করে ফেলতে পারি। দেখো, এই বিন্দুতে আসার জন্য আগে আমাদের এক্স অক্ষ বরাবর এই এতটুকু আসা লাগছে, এক্স অক্ষ বরাবর এই পর্যন্ত আসা লাগছে, তারপরে ওয়াই অক্ষ বরাবর আমরা 5 পর্যন্ত গেছি। তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো, এই যে এক্স অক্ষ বরাবর আমি এতটুকু আসলাম, এই দূরত্বটাই তো কি তোমার এখানে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব না? তার মানে এখান থেকে এই পর্যন্ত আমি কতটুকু আসছি, এ। তাহলে এইখান থেকে এটা দূরত্ব কি হবে বলো তো ভাইরা, এ। আচ্ছা, এখানে আমরা একটা মডুলাস চিহ্ন দিয়ে দিব, কারণ দূরত্ব কখনো মাইনাস হয় না। আমি তো জানি না যে এর মান মাইনাস আসবে না প্লাস আসবে, আমি তো এখানে জাস্ট ধরে নিলাম। সেই জন্য এর মান মাইনাস হইতে পারে, এই বিন্দুটা এই পাশেও হইতে কিন্তু পারে। তো সেই জন্য আমরা এখানে একটা মডুলাস চিহ্ন ব্যবহার করব, যে মডুলাস এ। আচ্ছা, তাহলে এখান থেকে কালার চেঞ্জ করে নিব। দেখো বন্ধুরা, আমরা ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্বটা কিন্তু পেয়ে গেছি। এখন আমার লাগবে এই 2,2 বিন্দু থেকে। তাহলে আমরা এখানে একটু ধরে নিব, কালারটা আমি একটু চেঞ্জ করে নিই। 2,2 বিন্দুটা আমি ধরে নিলাম যে আমার 2,2 বিন্দুটা এখানে কোথাও আছে। ওকে, তাহলে এটার আমি নামকরণ করলাম, ধরলাম আমি এই বিন্দুটা আমার এ বিন্দু, আর এই বিন্দুটার নামকরণ করলাম আমি বি। বি আমার এই যে 2,2 বিন্দুটা। তাহলে আমরা জানি যে দুইটা বিন্দু যদি আমরা জানি, তাহলে আমরা এটার দূরত্ব কিন্তু বের করতে পারবো। দুইটা বিন্দু জানা থাকলে আমরা কিন্তু দূরত্ব বের করতে পারি। ওকে বন্ধুরা, তাহলে এটার দূরত্বটা কি হবে, এ বি দূরত্ব ইজ ইকুয়াল টু x2 মাইনাস x1, তাহলে 2 মাইনাস এ। এটা তুমি তোমার ইচ্ছা মতন ধরে নিতে পারো, x1 মাইনাস x2 করতে পারো, তাতে স্কোয়ার থাকার কারণে মানের কোনো পরিবর্তন কিন্তু হবে না। ওকে বন্ধুরা, এখন শুধু জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করব। ওকে বন্ধুরা, দেখো আমার কিন্তু এ বি সরলরেখার সমীকরণ কিন্তু আমরা সরলরেখার সমীকরণ না। দেখো বন্ধুরা, এ বি দূরত্বটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এটাকে এই পর্যন্তই রাখবো। আমরা আর এখানে ক্যালকুলেশন করব না, আমরা ক্যালকুলেশনটা করব যে আমাদের প্রশ্ন মতে এখানে বলা আছে যে বিন্দুটির দূরত্বগুলা সেম। তার মানে কি, এইখান থেকে এই ওয়াই অক্ষ থেকে এটা দূরত্ব এই যে এ, আর এই যে 2,2 বিন্দু থেকে এই যে a,5 এর দূরত্ব এই যে এইটা, এই দূরত্ব দুটা সেম। তার মানে আমরা প্রশ্ন মতে বলতে পারি এটাকে আমরা জাস্ট -3 স্কোয়ার করলে এটা কত হবে, 9 ইজ ইকুয়াল টু আমার মডুলাস এ। দেখো বন্ধুরা, আমরা এখানে পাইছি তোমার এই ওয়াই অক্ষ হতে দূরত্ব। আমি এখানে দরকার একটু লিখে দিই, ওয়াই অক্ষ হতে মডুলাস এ।
ওকে, তাহলে এখন আমরা এই রুটটা উঠাইতে কি করব, উভয় পাশে স্কোয়ার করে দিব। তাহলে স্কোয়ার করলে এখানে শুধু হবে 2 - a। দেখো এখানকার a স্কোয়ার স্কোয়ার বাদ, তাহলে এখানে জাস্ট থাকবে এটা 13, তাহলে -4 ইজ ইকুয়াল টু -13, অতএব a ইজ ইকুয়াল টু 13/4। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাই আমাদের খ নম্বর কোশ্চেনে। খ নম্বর কোশ্চেনে এখানে হচ্ছে আমাদের এই ফিগারটা লাগবে। খ নম্বর বলছে উদ্দীপক হতে সিডি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে সিডি সরলরেখার সমীকরণ, এখানে একটা দুইটা অক্ষ দেওয়া আছে, দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এখানে এ বি দেওয়া আছে, আর এই এ বি এর সমান্তরাল করে এখানে দেওয়া আছে হচ্ছে সিডি। সমান্তরাল কিভাবে বুঝলাম, দেখো এটা এই লম্বটা, এই দেখো এটার হচ্ছে কি লম্ব দূরত্বটা, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে এ বি আর সিডি হচ্ছে কি বলতো তোমার সমান্তরাল, আর এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, সেই দুইটা কোণ দেওয়া আছে। আমরা এই ইনফরমেশনগুলো ব্যবহার করে এখানে সিডি সরলরেখার সমীকরণটা বের করব। তার ইনফরমেশন আমি জানি হচ্ছে কি বলতো, এ বি সরলরেখার সমান্তরাল হচ্ছে সিডি সরলরেখা। আমার সেটা লাগবে কি লাগবে না আমরা সেটা জানি না, বাট আমি ইনফরমেশনগুলো আগে কালেক্ট করে নিই অঙ্কের ক্ষেত্রে। তাহলে হচ্ছে এ বি সরলরেখার সমান্তরাল সিডি সরলরেখা। কিন্তু এ বি সরলরেখার সমীকরণ যদি জানতাম তাহলে তোমার হচ্ছে সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করার একটা হচ্ছে উপায় থাকতো হয়তো, কিন্তু এই বি সরলরেখার সমীকরণই তো জানি না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই পন্থাটা অবলম্বন করা যাবে না। তোমার দ্বিতীয় যেটা হচ্ছে যে দেখো সিডি সরলরেখাটা তোমার হচ্ছে মূল বিন্দুগামী, সিডি সরলরেখাটা মূল বিন্দুগামী। ওকে, তাহলে সিডি সরলরেখা যদি মূল বিন্দুগামী হয়ে থাকে তাহলে আমরা জানি, এই ইনফরমেশনটা কাজে লাগাই, মূল বিন্দুগামী হলো সিডি সরলরেখা মূল বিন্দুগামী। গামী, তাই কি হবে, তাই এখানকার যে কনস্ট্যান্ট ভ্যালুটা থাকবে সি, তাই সি ইজ ইকুয়াল টু কি হবে বলতো 0। এখানে যে কনস্ট্যান্ট ভ্যালুটা 0 হবে, তার মানে এখানে আমি কোনো মান পাবো না, তোমার হচ্ছে যে কনস্ট্যান্ট কোনো ভ্যালু পাবো না। নর্মালি তো হচ্ছে তোমার এইভাবে কোনো সমীকরণ থাকে যে ওয়াই ইকুয়াল টু ওয়াই টু, এখানে একটু মিস্টেক হয়ে গেল, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই অবস্থাতে থাকে। তো এখানকার হচ্ছে মূল বিন্দুগামী হলে এই সি এর মান 0 হয় আমরা জানি। তার মানে আমরা ধরে নিতে পারি যে সিডি সরলরেখার সমীকরণ, অতএব মনে করি সিডি সরলরেখার সমীকরণ ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এম এক্স। দেখো বন্ধুরা, সমীকরণে ওয়াই এবং এক্স তো আননোনই থাকে, এভাবেই থাকবে। আমরা যদি শুধু একবার এম এর মানটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের এটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এম মানে ঢাল লাগবে আমাদের, তার মানে হচ্ছে এখানে যেটা দেওয়া আছে এখান থেকে আমি ঢাল কিভাবে বের করতে পারি। সরাসরি যদি আমার ঢাল না দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা ঢালের যেই হচ্ছে তোমার ডেফিনেশনটা ওইখান থেকে হচ্ছে তোমার এখানে ঢাল সম্বন্ধে একটা আইডিয়া পাই। সেটা হচ্ছে কি, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, মানে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে এই যে এই দিকটা, এই দিকটাকে বোঝায়। কখনোই কিন্তু যদি এদিকে এই বরাবর যদি 45 ডিগ্রি বা যে কোনো ডিগ্রি যদি দেওয়া থাকে তাহলে এটাকে যদি তোমরা ঢাল ধরে বা অ্যাঙ্গেল ধরে যদি করো তাহলে কিন্তু ঢালটা বের হবে না, ম্যাথ কিন্তু ভুল হয়ে যাবে। তো এটা কিন্তু ভুল, তোমার ধরে করতে হবে কি, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর যে অ্যাঙ্গেলটা আছে সেটা ধরে কিন্তু অঙ্ক করা লাগবে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক। ওকে বন্ধুরা, তাহলে হচ্ছে আমি যদি এখান থেকে এই যে এই সিডি সরলরেখার যদি এই এতটুকু 45 নেই তাও হবে না, শুধুমাত্র এখান থেকে এতটুকু 45 নেই তাও কিন্তু হবে না। আমার লাগবে কি, এক্স অক্ষের ধনাত্মক দিক, তার মানে হচ্ছে এই পুরা যেই এই পুরা অ্যাঙ্গেলটা আমার জানা লাগবে। আমি যদি পুরা অ্যাঙ্গেলটা একবার বের করতে পারি তাহলে তার ট্যানজেন্টই হবে কি বলতো ঢাল, তার ট্যানজেন্টই হবে কি ঢাল। কারণ আমরা জানি যে এম ইজ ইকুয়াল টু কি ট্যান থেটা,
এই থিটার মানটা কিভাবে পাই? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন হবে তার ট্যানজেন্টই হবে কি? ঢাল। দেখো বন্ধুরা, এটা হচ্ছে কি একটা অক্ষ। অক্ষ আমরা জানি প্রত্যেকটা অক্ষ কি অবশ্যই সমকোণে খণ্ডিত হয়েছে। তার মানে এই যে এই পুরা অ্যাঙ্গেলটা অবশ্যই 90 হবে। তাহলে এই পুরাটা যদি হয় 90 আর এখান থেকে এতটুকু যদি হয় 45, তাহলে এখান থেকে এতটুকু হবে 45। তার মানে এই তিনটা 45 মিলে কত হবে বলতো বন্ধুরা? এটা হবে 135। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সিডি সরলরেখাটা টোটাল 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা লিখব, আমরা জানি m is equal to tan theta। তাহলে টোটাল মিলে কত হলো? এখানে দেখো, এখান থেকে এতটুকু 45, এখান থেকে এতটুকু 45, এখান থেকে এতটুকু 45। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মোট 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এই সিডি সরলরেখাটা। এটা আমরা জাস্ট ক্যালকুলেটর বসাই দিব, তাহলে দেখবা বন্ধুরা এটার মান চলে আসছে। ওকে বন্ধুরা, ক্যালকুলেটর বসালে এটা মান আসতেছে দেখো -1। ওকে, আমরা তাহলে কিন্তু ঢালও পেয়ে গেলাম। তাহলে এখন শুধু জাস্ট এম এর মান, এটা 1 নম্বর সমীকরণ দিলাম ধরো, ইন্টু 1 ইন্টু এক্স। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি y x ইজ ইকুয়াল টু কি 0। এটাকে যদি লিখি তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 0। দেখো বন্ধুরা, আমরা কিন্তু সিডি সরলরেখার সমীকরণ কিন্তু পেয়ে গেলাম। তাহলে অতএব সিডি সরলরেখার সমীকরণ কি হবে? সিডি সরলরেখার সমীকরণ হবে কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখানে ঢাল বিষয়ের জিনিসটা বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সবসময় মনে রাখবা এক্স অক্ষের ধনাত্মক দিক। ধনাত্মক দিক বলতে এই যে এখানকার যেই অ্যান্টি ক্লকওয়াইজ যেই ঘোড়াটা, এটাকেই হচ্ছে তোমার ধনাত্মক দিক বলা হবে। দেখো বন্ধুরা, আমাদের গ নম্বর কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে কি উদ্দীপকে বর্ণিত ও এ বি। এই দেখো বন্ধুরা, ও এ এবং হচ্ছে বি, এই ও এ বি এর ক্ষেত্রফল দেওয়া আছে কি বলতো? 18 বর্গ একক। তাহলে ও এ বি এর ক্ষেত্রফল দেওয়া আছে 18 বর্গ একক। আচ্ছা, এখানে হচ্ছে তোমার এই যে 18 বর্গ এককটা হচ্ছে কি বলতো? তোমার ক্ষেত্রফলটা। ওকে বন্ধুরা, আর হচ্ছে এখন বলছে যেটা, সেটা হচ্ছে কি এ বি সরলরেখার সমীকরণ বের করতে হবে। ওকে বন্ধুরা, তাহলে হচ্ছে এটা যদি আমাদের সলভ করতে হয় তাহলে আমাদের একটা বিশেষ সূত্র জানা লাগবে। সেটা হচ্ছে কি দেখো তো, গ নম্বর কোশ্চেনে আমরা যেটা হচ্ছে তোমার, কালারটা আমি একটু চেঞ্জ করে নেই, এই কালারটা না, ওকে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো যে যদি আমাদের অক্ষদ্বয়কে ছেদ করে এরকম সরলরেখার সমীকরণ বের করতে হয় এবং সেখানে একটি স্পেশাল ইনফরমেশন দেওয়া থাকে, সেটা হচ্ছে কি, এটা লক্ষ্য করে দেখো, এটা বি আর এটা হচ্ছে এ, যে এই মূল বিন্দু হতে এই সরলরেখার যে দূরত্বটা যদি দেওয়া থাকে, লম্ব দূরত্বটা, এই মূল বিন্দু থেকে যদি লম্ব দূরত্ব দেওয়া থাকে তাহলে এটা অবশ্যই লম্ব হতে হবে। লম্ব দূরত্ব যদি দেওয়া থাকে এবং এই এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাও যদি দেওয়া থাকে, আর সেক্ষেত্রে আমরা একটা স্পেশাল ফর্মুলা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে কি, আমি ধরে নিলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা আলফা কোণ উৎপন্ন করে এবং এই যে মূল বিন্দু থেকে দূরত্বটা সেটা হচ্ছে পি যদি হয়ে থাকে, তাহলে এখানে সেই ফর্মুলাটা হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে পি। এই ফর্মুলাটা দিয়েই কিন্তু আমরা এ বি সরলরেখার সমীকরণ কিন্তু বের করে ফেলতে পারবো। কিন্তু এখানে একটু লক্ষ্য করে দেখো, এখানে আমরা আলফার মান যদিও জেনে থাকি, আলফার মান আমরা জানি, এই দেখো
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই যে দেখো 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আলফার মান হচ্ছে 45। তাহলে এখানে আমি একটু ইনফরমেশনগুলো লিখে রাখি। আলফা হচ্ছে তোমার 45 ডিগ্রি, ওকে। আর পি এর মানটা আমার জানা লাগবে। আর আরেকটা ইনফরমেশন জানি যে তোমার এই যে ও এ বি, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, আচ্ছা এই বিন্দুটা হচ্ছে কিন্তু এম, হ্যাঁ এটা দেওয়া আছে উপরে। ও এ বি এর ক্ষেত্রফল 18 দেওয়া আছে, ওকে। তাহলে এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমরা হচ্ছে তোমার এই যে পি এর ভ্যালুটা বের করবো, ওকে। তাহলে এটা লক্ষ্য করে দেখো, এখানে দেখো তো বন্ধুরা, এই যে ও এ এম এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? দেখো এখানে হচ্ছে একটা কোণ সমকোণ, এই যে এটা অবশ্যই লম্ব। এই যে আমাদের উদ্দীপকে এখানেই দেওয়া আছে, দেখো এটা লক্ষ্য করে দেখো, এই যে এটা দেওয়া আছে, এই যে লম্ব, ওকে। তাহলে হচ্ছে আমি এখানে বলবো ত্রিভুজ ও এম সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে এই যে এই ও এ এটা হবে অতিভুজ, কারণ 90 ডিগ্রির অপোজিট কোণটাকেই আমরা অপোজিট বাহুটাকে আমরা বলবো অতিভুজ। তাহলে ও এ হচ্ছে আমাদের অতিভুজ, আর এখানে কোণের অপোজিটটাকে আমরা বলি লম্ব। তার মানে এখানে যে আলফা কোণের অপোজিট মানে 45 ডিগ্রি কোণের অপোজিট তোমার হচ্ছে কত হবে বলো তো? এই যে এ এম, ওকে। আর হচ্ছে তোমার এই যে ও এম, ও এমটা হবে কি বলতো? তোমার ভূমিতা। আমার কিন্তু এই ও এমটাই কোনো না কোনোভাবে জানা লাগবে, এটাই হচ্ছে আমার মেন টার্গেট রাখা লাগবে যে আমার ও এমটা জানা লাগবে, ওকে বন্ধুরা। তাহলে হচ্ছে আমি এখানে একটু এটাও লিখে দিই যে ও এম ইজ ইকুয়াল টু হচ্ছে আমার পি, যে আমার বসাইতে হয় যে ও এম দূরত্বটাই হচ্ছে তোমার এখানে পি, ওকে। আচ্ছা, তো এবার একটু লক্ষ্য করে দেখো যে আমরা হচ্ছে তোমার মানগুলা লিখি, যে হচ্ছে তোমার এখানে দেখো বন্ধুরা, আমাদের এখানে ও এম না, ও এম মানে কিন্তু তোমার পি, ওকে। তাহলে হচ্ছে এই ও এম এই হচ্ছে তোমার ও এম ত্রিভুজের মধ্যে এখানে এত কত বলতো? এই কোণটা 45 ডিগ্রি না? তাহলে হচ্ছে আমরা যদি কজ আলফা যদি ধরি, যে কজ আলফা ইজ ইকুয়াল টু কি হবে বলতো? তাহলে কজ আলফার মান হবে এখান থেকে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোণটা বলতো? এই যে ও এম, বলেই দিছি তোমার হচ্ছে লম্বের, তোমার হচ্ছে কোণের অপোজিটটাকে বলবো আমরা লম্ব। এখানে এ এম হবে হচ্ছে আমার লম্ব, তোমার হচ্ছে ও এ হবে হচ্ছে অতিভুজ, আর হচ্ছে কি তোমার ও এম হবে তোমার ভূমি, ওকে। তাহলে ও এম ডিভাইডেড বাই কি হবে বলতো ভাই? অতিভুজ ও এ। এখন ধরো আমি ও এর মানটা বের করতে যাচ্ছি, তাহলে ও এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? এখানে হচ্ছে ও এম ডিভাইডেড বাই কজ আলফা। কজ আলফা মানে কি? কজ 45। আমরা মানটা একবারেই বসাবো এখানে, আর হচ্ছে নতুন করে আমরা বসাবো না, একবার এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। cos 45 ভ্যালু এখানে বসানোর দরকার নেই, একবার আমরা যখন তোমার হচ্ছে ভ্যালুগুলো ব্যবহার করব তখন করব। আবার একটু লক্ষ্য করে দেখি, আমার এখানে আবার আরেকটা ত্রিভুজ আছে। দেখো এটা যদি 45 হয়, এটা যদি 45, এই পাশেটা যদি 45 হয়, তাহলে এটাও অবশ্যই 45 হবে, কারণ এটা একটা সমকোণ। সমকোণে এতটুকু যদি 45 হয়, তাহলে বাকি তো আর 45ই থাকে। তার মানে হচ্ছে এই কোণটাও আমার 45। তাহলে ও বি এম, ও বি এমও একটি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ এই পাশে 90 হলে এটাও এই পাশে 90। ত্রিভুজ, তাহলে এখানেও cos আলফা ইজ ইকুয়াল টু কি হবে? এখানে একটু লক্ষ্য করে দেখো, এই যে cos আলফা ইজ ইকুয়াল টু তোমার আলফার এটা এটা তো তোমার হচ্ছে লম্ব হবে, আর 90 ডিগ্রির অপোজিট পাশে ও বিটা হবে হচ্ছে কি বলতো? তোমার অতিভুজ। তাহলে এখানে হবে তোমার নিচে হবে ও বি অতিভুজ, আর এখানে ভূমি থাকতেছে কিন্তু তোমার এই দেখো এই ও এমটাই কিন্তু তোমার ভূমি, ও এমটাই কিন্তু ভূমি, কারণ কোণের অপোজিট বিএম হচ্ছে, যে কোণের অপোজিট বিএম হচ্ছে কি তোমার
লম্ব, তাহলে এখানে ও এমটাই হচ্ছে ভূমি। এখানেও যদি আমি হচ্ছে ও বি ইজ ইকুয়াল টু বের করতে চাই, তাহলে হবে কি ও এম ডিভাইডেড বাই cos 45। এখন বন্ধুরা এটাই হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ আমরা ধরলাম। এখন আমরা একটু লক্ষ্য করে দেখি ভাইয়ারা, আমার হচ্ছে কি ও এ বি এর হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে। ও এ বি এর ক্ষেত্রফল আমরা জানি যে ও এ বি এর ক্ষেত্রফল যদি আমরা সূত্রের মাধ্যমে বের করতে চাই, তাহলে প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারি যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কোনটা বলতো ভাই? এই যে ও এ হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে কি ও বি। ইজ ইকুয়াল টু কি বলতো 18 না? এই যেখানে যে তোমার ক্ষেত্রফল দেওয়া আছে ও এ বি এর, এই দেখো এখানে ও হচ্ছে ভূমি আর ও বি হচ্ছে উচ্চতাটা। ওকে বন্ধুরা দেখো এখানে কিন্তু আমরা আলাদা করে এই যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ অলরেডি হচ্ছে ও এ এবং ও বি এর একটা মান কিন্তু আমরা বের করে রাখছি, আমরা সেটাই এখন বসাবো। ও এ মানে হচ্ছে ও এম cos 45, ও এম cos 45। দেখো বন্ধুরা এখন আমরা নিশ্চয়ই জানি যে হচ্ছে cos 45 এর ভ্যালু কত বলো তো? 1/√2। আর এখানে যেহেতু হচ্ছে কি তোমার দুইটা, তাহলে এখানে আমি একবারে লিখতে পারি তোমার ও এম 1/√2 cos 45 ভ্যালু 1/√2। এখানে ও এম আছে দুইটা গুণ, তাহলে ও এম দুইটা, আর এখানে cos 45 আছে নিচে দুইটা, তার মানে কি 1/√2 আছে দুইটা। এই যে এটা ইজ ইকুয়াল টু কি বলতো? দেখো বন্ধুরা আমরা হচ্ছে এখানে এটা হাফ রেখে দিলাম, আর এখানে ও এম স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2। দেখো বন্ধুরা মানে হচ্ছে √2 কে স্কোয়ার করলে 2 হয় আমরা জানি, তার মানে এখান থেকে এই হাফ আমরা কেটে দিতে পারি, এটা ইজ ইকুয়াল টু আমরা 18 বলতে পারি। অতএব ও এম ইজ ইকুয়াল টু √18। দেখো এটাকে রুট করলে কত আসে বন্ধুরা? করে দেখি, তাই এটা হচ্ছে তোমার ক্যালকুলেটর বসালে দেখো 3√2 আসে। দেখো বন্ধুরা 3√2, দেখো এই ও এমই কিন্তু আমার যে পি এর মান, দেখো এই যে ও এম মানে হচ্ছে পি এর মান, তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ও এম এই মানটা কিন্তু পেয়ে গেছি। এখন শুধু আমরা ফর্মুলায় ফেলে দিলে বসা দিলেই হয়ে যাবে। ওকে আচ্ছা, তো হচ্ছে ফর্মুলা ওয়াইজ এটা কি হবে? তাহলে এ বি সরলরেখার সমীকরণ বা এ বি সমীকরণ কি হবে? এক্স cos 45 আলফা মানে 45 y sin 45 ইজ ইকুয়াল টু এই যে 3√2। আমরা কিন্তু পেয়ে গেছি, অলমোস্ট দেয়ার। এখানে হচ্ছে শুধুমাত্র কি লাগবে? cos 45 বললো আমরা জানি হচ্ছে 1/√2, তাহলে এটা যদি 1/√2 লিখি, আর এখানে sin 45 এর ভ্যালু আমরা জানি যে এটা 1/√2, 3√2। তাহলে সেক্ষেত্রে এটাকে লেখা যায় x/√2 প্লাস y/√2 ইজ ইকুয়াল টু 3√2। এটাকেই যদি আমরা হচ্ছে এখন একটু সাজায় লিখি, আমরা হচ্ছে উভয় পাশে √2 দ্বারা যদি গুণ করে দেই, এখানেও ধরো একটা √2, মানে √2 দ্বারা যদি গুণ করে দিই, ধরো এখানেও একটা √2, এখানেও একটা √2, এবং এখানেও কি হবে বলতো? একটা √2 দ্বারা যদি গুণ করে দিই, তাহলে আমার অ্যান্সারটা কত চলবে? এই √2 কাটা, তাহলে এখানে থাকবে শুধু x, এখানে থাকবে শুধু y, আর এখানে কি থাকবে? দুইটা √2 গুণ করলে আমরা জানি 2 হয়, তাহলে 3 দুগুণা। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে বন্ধুরা, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এখানে হচ্ছে এই সূত্রটা মনে রাখার দরকার ছিল, আর বেশি কিছু না। আর বাকি সব আমাদের হচ্ছে তোমার এসএসসির বেসিক থেকেই আমরা কিন্তু অঙ্কটা করে ফেলতে পেরেছি। তো এখানেই আজকের অঙ্কটা এখানেই শেষ করতেছি।